আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি। একটা সময় নবান্ন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব যেন একদম সমার্থক হয়ে গিয়েছিল এবং অবভিয়াসলি আদালত। আসলে সরকারটা চলছে কোথা থেকে, চালাচ্ছে কে, এটাই মাঝে মধ্যে আমরা বুঝতে পারতাম না। বিগত সরকারের কথাই আমরা বলছি, বিগত সরকারের আমলের কথা। এবং স্পেসিফিক্যালি যদি আপনারা জানতে চান কোন সময়টা, তাহলে অবশ্যই আমাদেরকে বলতে হবে 2014 এবং তারপর থেকে যতদিন চালিয়েছে তৃণমূল কংগ্রেস নামের দলটি, অর্থাৎ 2026 পর্যন্ত, মাসখানেক আগে পর্যন্ত। 2014 কেন? 2014 সালেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমবার ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। আপনারা জানেন যে 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত ওই কেন্দ্রের সাংসদ ছিলেন প্রয়াত সোমেন মিত্র। তাই 2014 সালের পর যখন ডায়মন্ড হারবারে তিনি নির্বাচিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরের ঘটনাও আপনারা কিন্তু সবাই জানেন। মানে আমি কোন সময়টাকে কেন বলতে চাইছি, যে সেই সব তারপর থেকেই কিন্তু আজকের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন তিনি ছিলেন তৃণমূল সরকারের মন্ত্রী একজন, তাকে বিভিন্ন সময়ে অপদস্থ করে, অপমান করে তাকে এমন একটা করে দেওয়া হয়েছিল যেখানে তারপর তিনি কিন্তু দলটি ছেড়ে দেন। এবং সেটার এই কারণ ছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই শুভেন্দু অধিকারী, যাকে ছাড়া নন্দীগ্রামের আন্দোলন হয় না, যাকে ছাড়া সিঙ্গুরের আন্দোলন হয় না। জঙ্গলমহলে তৎকালীন যে রাজনৈতিক দলটি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে বিস্তার, যে প্রভাব বিস্তার করেছিল তৃণমূল কংগ্রেস ওই বামেদের আমলে, সেই শুভেন্দু অধিকারী কিন্তু ছাড়া, তার সাংগঠনিক দক্ষতা ছাড়া সেটা কিন্তু সম্ভবপর ছিল না। তারপরেও কিন্তু তাকে কেউ মনে রাখেনি তৃণমূল কংগ্রেসের। যাই হোক, ইতিহাস কিন্তু সব কিছু মনে রাখে এবং মনে রাখতে হবে যে ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজকে তারা অস্বীকার করতে পারে, ইতিহাস কিন্তু অস্বীকার করতে পারে না। যেটা বলছিলাম, যে এতটা করাপ্টেড ছিল দলটা যে কে চালাবে সেখানে তারা প্রত্যেকে তো নিজের টাকা কামাতে ব্যস্ত ছিল। এত চুরি, এত দুর্নীতি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তারা সেগুলো দেখবে নাকি তারা সরকারটাকে চালাবে? এবং যে কারণের জন্য যা হওয়ার তাই হয়েছিল। আদালত থেকেই সেখানে চলতো, বিভিন্ন জায়গায় আমরা দেখছি, সে ডিএ হোক, শিক্ষক নিয়োগ হোক, আর্জিকর হোক, সমস্ত কিছুতেই যেন আদালত এবং আদালতই নির্ধারণ করে দিচ্ছে সব কিছু ঠিকঠাক হচ্ছে। এবং এর পেছনে একটা কারণ যদি হয়ে থাকে ডিফান্ড হয়ে যাওয়া, এবং তার পেছনে আর একটা কারণ হচ্ছে গিয়ে এই ব্যাপক হারে চুরি চামারি। আসলে হঠাৎ করে কেন এ কথা বলছি, কারণ এত চুরি চামারি, এত ব্যাপক দুর্নীতি অভিযোগ উঠেছে বলেই না আজকে আদালতে যেতে হচ্ছে কাউকে কাউকে রক্ষা কবচ আনবার জন্য। কারণ এই রক্ষা কবচ না পেলে তিনি যদি অ্যারেস্ট হয়ে যান, বিভিন্ন পাপ তো তিনি করেছেন, বিভিন্ন অপরাধ তিনি করেছেন এবং এখনও হয়তো করে চলেছেন। এবং আজকে সেই কারণের জন্য পুরো বিষয়টাই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তা কেমন রক্ষা কবচ আনতে যাচ্ছেন কে? না, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রক্ষা কবচ আনবার জন্য ভারত বিখ্যাত আইনজীবী কপিল সিব্বলকে দাঁড় করিয়েছেন। কে এই কপিল সিব্বল? কপিল সিব্বল প্রাক্তন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, এবং কপিল সিব্বল কংগ্রেসের বিশিষ্ট নেতা এবং সেই সঙ্গে ভারত বিখ্যাত আইনজীবী, ওজনদার, পারিশ্রমিকও যথেষ্টই ভদ্র সভ্য, একবারে ফেলনা নয়। আমার তো মনে হয় এই মুহূর্তে মনে হয় হাই স্পিড লয়ার তিনি। কারণ মনে পড়ছে যে এই অভয়াকাণ্ড, এই অভয়াকাণ্ডে রাজ্য সরকার কপিল সিব্বলকে যখন দাঁড় করিয়েছিল, তখন 6 দিনের জন্য ওভারঅল তাকে মনে হয় 1,30,00,000 টাকা, হ্যাঁ 6 দিনের জন্য 1,30,00,000 টাকা তিনি পারিশ্রমিক নিয়েছিলেন। তো তাহলে ভাগ করলে মানে প্রতিদিনের হিসেব সেটা গিয়ে দাঁড়ায় মোটামুটি পাবে 25 থেকে 30 লাখ টাকা একদিনের অ্যাপিয়ারেন্সে তার এটা হয়ে থাকে।
তা এই 25 থেকে 30 লাখ টাকা বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় কপিল সিব্বলকে দাঁড় করাবার জন্য দিচ্ছেন। এখন এই টাকা কোথা থেকে দেবে? দলের যে ফান্ড সে চাবিকাঠি তো আর তার কাছে নেই, এখন সরকারও চালাচ্ছে না, তার দল যে সরকারে রয়েছে সেখান থেকেও চলে আসবে, সেখানেও নানান রকম চুরি চামারি ইত্যাদি ইত্যাদি রয়েছে। 440 কোটি টাকা যেটা ছিল সেই 440 কোটি টাকাও আপাতত পার্টি ফান্ডের, সেটাও কিন্তু ফ্রিজ করে রাখা হয়েছে। সুতরাং কোত্থেকে যে টাকা মেটাবেন তিনি, নাকি এই টাকা বিদেশ থেকে আসবে সেটা তিনিই জানেন, এবং এটাও একটা রহস্য অবশ্যই এখানেও কিন্তু একটা নজর থাকতে হবে। সাংসদরা টাকা দেবেন, অন্যান্য সাংসদ আছে কজন পার্লামেন্টে, মানে লোকসভায় সাংসদ সংখ্যা তাদের মনে হয় সম্ভবত 7 জন কি 8 জন, রাজ্যসভায় সেই সংখ্যাটা রোটেশনে চলে, এই মুহূর্তে মনে হয় জোড়া 10 রয়েছেন। রাজ্য বিধানসভায় তাদের হাতে বিধায়কের সংখ্যা 15-16 হবে খুব জোর, এর বেশি তো আর কিছু নেই। সুতরাং এমএলএ এমপিরা যে দেবেন তাও কিন্তু নয়, দলের অন্যান্য বিভিন্ন জেলা থেকে আসবে, সেই জেলাও কিন্তু জেলার সমস্ত নেতারা তারাও কিন্তু সমস্ত কিন্তু কেষ্টবিষ্টু যারা যারা ছিলেন তারা কিন্তু সবাই দল বদল করে ফেলেছেন ইতিমধ্যেই। সুতরাং কোথা থেকে টাকা আসবে, কে টাকা দেবে, নাকি সেই টাকা বিদেশ থেকে কোনো একটা জায়গা মারফত আসবে, সেটার কিন্তু নজর থাকবে নিশ্চয়ই। তো যাই হোক, এই ভার্চুয়ালি অংশগ্রহণ করেছিলেন এই কপিল সিব্বল নামে ভারত বিশিষ্ট এই আইনজীবী। কেন অংশগ্রহণ করেছিলেন আপনারা জানেন যে ডিজে মামলা এবং সইজাল কাণ্ড এছাড়াও কিন্তু এই দুটি ছাড়াও আরও অনেকগুলি মামলা রয়েছে, মোট 11টি মামলা রয়েছে, এবং সেখানেই কিন্তু তিনি রক্ষা কবচও চাইছেন। অর্থাৎ কেন, কে রক্ষা কবচটা চাইছেন না, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে এই দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি চাইছেন। কেমন সেই রক্ষা কবচ? না, একটা পার্মানেন্টের রক্ষা কবচ। কীরকম পার্মানেন্ট রক্ষা কবচ? অর্থাৎ তিনি যখন যাকে যা খুশি তাই তিনি বলে যাবেন, হুমকি দিয়ে যাবেন, হুঙ্কার দিয়ে যাবেন, সেটা সরকারি হোক কিংবা কেন্দ্রের মন্ত্রী হোক, রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, যাকেই হোক তিনি সে সমস্ত কিছু বলে যাবেন, অথচ তাকে কেউ কিচ্ছুটি করতে পারবেন না। এরকম একটা রক্ষা কবচ হয় নাকি? তাহলে তো এই রকম ধরনের যদি কেউ থাকেন, কোনো গুন্ডা ধরনের লোক যিনি গুন্ডাগর্দির কাজ করে থাকেন, তার যদি হাতে বিরাট পয়সা করে থাকে, তিনিও তো আদালত থেকে এইরকমভাবে রক্ষা কবচ নিয়ে এসে তিনি যা খুশি করতে পারবেন, তাকে কেউ কিছু করতে পারবে না। এরকম তো হতেই পারে, তাই নয় কি? কারণ তিনি যে যে কাজগুলো করেছেন সেই সমস্ত কাজগুলো, যে স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া বলুন, কাকে কাকে ডিজে উনি শোনাবেন, উনি খুব এমনি রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসেন, এবং সেটা এমনি আপনার ওই আমরা যেরকম শুনি মোবাইল থেকে কানে কিংবা বাড়িতে টেপ ডেক চালিয়ে, এখন অবশ্য সিডি প্লেয়ার হয়ে গিয়েছে। তা যাই হোক, সেই সমস্ত জায়গায় নয়, তিনি একবারে মানে ডিজে বাজিয়ে, অর্থাৎ গাঁ গাঁ করে, মানে সেটা বাজবে, বেশ সবাই মিলে শুনবে, উনি সকলকে নিয়ে শুনতে চান, বা শোনাবার কথা উনি বলেছিলেন। আমি জানি না এখন তিনি নিজেই শুনছেন কি না, বাড়িতে বসে বা কাউকে হয়তো গিয়ে বলছেন যে এরকম ডিজে যদি একবার উনি শুনতে পেতেন খুব ভালো লাগতো তার। তা যাই হোক, বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে। ভার্চুয়ালি এখানে তিনি কিন্তু কলকাতায় আসেননি, তিনি ভার্চুয়ালি, যতদূর জানি তিনি ভার্চুয়ালি করেন কপিল সিব্বল এই মামলাটা লড়েন। কিছুদিন আগেই বিচারপতি, কলকাতা হাইকোর্টের বিচারপতি যেমনটা জানিয়েছিলেন যে মেডিকেল বোর্ড বসিয়ে প্রয়োজনে SSKM-এ তার চিকিৎসা করা হোক। তার চোখের যা চিকিৎসা তার নাকি বিদেশ ছাড়া হয় না। এই দেশের চোখের লোকের চিকিৎসা হয় না, এদেশের লোকজন চোখে খুব একটা ভালো দেখতে পায় না, বিদেশের লোকজন খুব ভালো দেখতে পায় বা ভালো ট্রিটমেন্ট হয়ে থাকে, তাই জন্য বিদেশে তাকে ছুটতে হবে। কেন এদেশে নয়? প্রশ্ন তোলে আদালত এবং বলে আপনি কি কোনোদিন SSKM-এ গিয়েছেন চিকিৎসা করাতে? তা এদিকে ডিজে হুঁশিয়ারি মামলায় তিনি কিন্তু রক্ষা কবচ পেয়েছেন আদালত মারফত। 30শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি ছিল কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি এই ডিজে মামলার তদন্ত কিন্তু তাড়াতাড়ি শেষ করবার কথাও জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখনও এই মামলাটা চলছে, এখন ডিজে মামলাটাকেই সেটা তো আমরা অবশ্যই জানবার চেষ্টা করব। কপিল সিব্বল যেটা বলেন যে তার মক্কেলকে একটা রক্ষা কবচ দেওয়া হোক এবং সার্বিক রক্ষা কবচ তার মক্কেলকে দেওয়া হোক,
সেই আবেদন কিন্তু কলকাতা হাইকোর্ট গ্রহণ করেনি এবং বিচারপতি সৌগত ভট্টাচার্য এজলাসে এই মামলাটির শুনানি হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে বিশেষ সুরক্ষা, সেই সুরক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে বলেই আদালতে এই মুহূর্তে মনে করছে না। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন ছিল যে অভিষেকের তো রয়েছে রক্ষা কবচ, আবার তার জন্য কি রক্ষা কবচের প্রয়োজন? তার জবাবে কপিল সিব্বল বলেন যে হ্যাঁ রয়েছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা কেসে তো আর নেই, অনেকগুলো কেস, তা প্রত্যেকটা কেসে একটা সার্বিক রক্ষা কবচ তাকে দিতে হবে। তা বিচারপতির পর্যবেক্ষণ, সব ক্ষেত্রে একই রক্ষা কবচ কি একই রকমভাবে দেওয়া যায় না দেওয়া সম্ভব? এতে কিন্তু তদন্তে ক্ষতি হতে পারে। মামলার পরবর্তী শুনানি আগামী 30শে জুলাই এমনটাই জানিয়ে দেয় আদালত। এখন এই ডিজে মামলাটা কি এবং এই যে সময়টা, এই অন্তর্বর্তী সময় আগামী সপ্তাহে 30শে জুলাই পর্যন্ত, এই সময়টায় যদি অ্যারেস্ট হয় অভিষেক বা অ্যারেস্ট হওয়ার মতন জায়গায় চলে যায়, কারণ অনেক রকমের মামলা রয়েছে তার বিরুদ্ধে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তখন এই বিষয়টাও কিন্তু আমাদের একটুখানি আলোচনা করবার প্রয়োজন রয়েছে। অবশ্যই আমরা এই বিষয়টা আলোচনা করব এবং ডিজের বিষয়টাও কি সেটাও বা একবারে একটুখানি আমরা জেনে নেবার চেষ্টা করব। তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব এখন ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। মমস কিচেন স্বাদের আসল ঠিকানা, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। সবসময় পাবেন মায়ের হাতের স্বাদ, প্রতিটি ডিশে থাকবে সুখের আস্বাদ। দ্রুত ডেলিভারি, সেফ আর ক্লিন। অর্ডার করুন এখনই তাই 6294996348 নম্বরে। শিবম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সুস্বাদু আহারের সেরা ঠিকানা। একবার না এলে অবশ্যই মিস করবেন। হুগলির বিঘাটি এবং বর্ধমানের ঘুষকরাতে। দেরি না করে আজই যোগাযোগ করুন 8910208475 এবং 7865076206 এই নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যা বলছিলাম, আদালতে ফের ধাক্কা খেলেন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস নামে সর্বভারতীয় এই আঞ্চলিক এই দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কপিল সিব্বলকে মামলায় দাঁড় করিয়েও কিন্তু রক্ষা কবচ পেলেন না, সার্বিক রক্ষা কবচ তিনি চেয়েছিলেন, পেলেন না। অভিষেকের আইনজীবী কপিল সিব্বলের সওয়াল, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার মক্কেল কপিল সিব্বলকে করা হচ্ছে, এই সমস্ত মামলা করা হচ্ছে। কখনো ভবানীপুর, কখনো বা শিলিগুড়ি, কখনো বা নাকাশিপাড়া, বিষ্ণুপুর, বিভিন্ন জায়গায় একাধিক থানায় অভিষেকের বিরুদ্ধে মামলা হয়েছে। এই নিয়েই বিচারপতির মন্তব্য, একসঙ্গে সমস্ত মামলায় রক্ষা কবচ দেওয়া সম্ভব নয়, কারণ প্রত্যেকটি মামলা ভিন্ন অভিযোগের ভিত্তিতে ভিন্ন ভিন্ন জায়গায় চলছে। তো সবকটাকে জুড়ে একসঙ্গে এইভাবে যেটা চাইছে, যেটা প্রোটেকশন বা সেফগার্ড, সেইটা দেওয়া কিন্তু কখনোই সম্ভব নয়। অভিষেকের আবেদনের বিরোধিতা করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.বি. রাজু, কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল, এবং আমরা অবশ্যই এই বিষয়ে আলোচনায় থাকবো। তবে তার আগে আমরা এই বিষয়টায় একটুখানি জেনে নেব যে এই ডিজে মামলা, আসলে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে আপনারা জানেন যে অক্টোবরের, গত বছরের অর্থাৎ 2025 সালের অক্টোবরের শেষ থেকে এই পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মোট 12টি রাজ্যে একসঙ্গে এসআইআর চলে, বিশেষ নিবিড় পর্যবেক্ষণ এসআইআর, এবং সেই জায়গায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তখন কিন্তু অভিযোগ করে তদানীন্তন শাসক দল তৃণমূল কংগ্রেস যে বিজেপি বা কেন্দ্রীয় সরকার একেবারে তাদের সমস্ত যারা ভোটার আছে তাদের ভোটারদের একবারে নাম ধরে 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 বাদ দিচ্ছে, এবং এইরকম একটা অভিযোগ করেন। এবং এই প্রসঙ্গে বিভিন্ন জায়গায় তখন বিভিন্ন সভা হতো, জেলা সফর চলছে, কারণ বিধানসভা নির্বাচন তো বেঁধে দেওয়াই ছিল যে হবে কোন সময়টায়, ডেট ফিক্সড হয়নি। তা বিধানসভা নির্বাচন হবে এটা ধরে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় জেলা সফর করছে। তা এইরকমই একটি জায়গায় 16 তারিখ জানুয়ারি মাসের, এবছরের জানুয়ারি মাসের 16 তারিখ মেদিনীপুরের একটি সভায় ডিজের প্রসঙ্গ টানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার কথা শুনবে, 16, 17, 18, 19
যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। এবারে ভোটের মরশুম দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। 17ই এপ্রিল তিনি মাফ করবেন 27শে এপ্রিল আরামবাগে গিয়েও তিনি কিন্তু ডিজে শোনাবার হুঁশিয়ারি দিয়েছিলেন। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। কাঁথি 16ই এপ্রিল কাঁথির নির্বাচনী জনসভা থেকেও একই কথার পুনরাবৃত্তি এবং 4 তারিখ অর্থাৎ যেদিনকে ভোটের ফল প্রকাশ হওয়ার কথা, সেই 4 তারিখ রবীন্দ্রসঙ্গীতের সুরে ডিজে বাজিয়ে একেবারে সুদে আসলে তিনি সব আদায় করবেন হুঙ্কার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের যুবরাজ। কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস হয়ে গেছে, তখন তৃণমূল কংগ্রেস ছিল, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলুন 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি, ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। আমি আগেই বলছিলাম যে আসলে উনি ডিজেতে রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসেন, তখন বিজেপি নেতাদের শোনানোর কথা বলতেন। এখন তিনি কি বলছেন বা রবীন্দ্রসঙ্গীত আদৌ শুনছেন কিনা ওই রকম ডিজেতে, বা তিনি তার শোনার ইচ্ছে তার নিজেরও রয়েছে কিনা জানি না। তা আবারও ফিরে আসি সেই মামলার কথায়। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 30 তারিখ পর্যন্ত এই মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই যে টাইমটা, অর্থাৎ এই যে ইন্টারিম টাইম, যেটা অন্তর্বর্তী সময়, এতে এই সময়টায় এখন কি হবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এই সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ এবং কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের নামে যে দলটি রয়েছে, সর্বভারতীয় দল, তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলি রয়েছে সেখানে যদি তিনি অ্যারেস্ট হওয়ার জায়গায় চলে যান বা তিনি অ্যারেস্ট হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু তাকে ফের আদালতের দ্বারস্থ হতে হবে, অর্থাৎ তার লয়ারদের সেখানে যে আনতে হবে আদালতে, তখন এটা দেখা যাবে। আপাতত কোনো রকমভাবে তাকে কোনো রক্ষা কবচ বা সেফগার্ড কিন্তু আদালত দেয়নি এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে এই রকমভাবে সার্বিকভাবে কাউকে রক্ষা কবচ দেওয়া যায় না, দেওয়া যাবেও না। তাকে ডিজের ক্ষেত্রে রক্ষা কবচ দিয়েছে এবং সেটা 30 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। অন্য মামলাগুলির ক্ষেত্রে এরকম রক্ষা কবচ কিন্তু দেওয়া যায় না এবং একত্রিতভাবে যেটা চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কপিল সিব্বাল মারফত অ্যাপিল করেছিলেন সার্বিক রক্ষা কবচ, সেটাও কিন্তু দেওয়া যায় না, পরিষ্কার। এরপরেই কিন্তু কপিল সিব্বালের সওয়াল যে এর আগে এফআইআর দায়ের হয়েছিল পূর্বতন সরকারের আমলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে কিন্তু এই রক্ষা কবচ দেওয়া হয়েছিল একাধিক এবং ভবিষ্যতে আদালতের অনুমতি ছাড়া যে তার বিরুদ্ধে মামলা দায়ের হবে না তেমনটাও কিন্তু জানানো হয়েছিল। তখনই রাজ্যের আইনজীবী পাল্টা যুক্তি দেন যে সেটা ছিল গিয়ে একটা অন্তর্বর্তী নির্দেশ, কোনো সার্বিক নির্দেশ সেটা ছিল না এবং মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ যে তুলবেন না কপিল সিব্বালকে সে বিষয়ে কিন্তু সতর্ক করে দেয় আদালত এবং পরিষ্কার বলেন যে কিছু মামলায় এককভাবে অন্তর্বর্তী রক্ষা কবচ দেওয়া হয়েছিল, আগাম জামিনের কথাও ছিল। এখন কিন্তু আমাদের প্রত্যেককে অপেক্ষা করে থাকতে হবে আগামী 30শে জুলাই পর্যন্ত। এই অন্তর্বর্তী সময়ের মধ্যে আদৌ কোনো না কোনো মামলায় অভিষেককে কেউ তলব করে কিনা বা তিনি গ্রেপ্তার হন কিনা বা গ্রেপ্তার হওয়ার মতন জায়গায় চলে যায় কিনা, এটাও কিন্তু দেখার। আসলে ওরা যেটা চেয়েছিল, সে শুভেন্দুর বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল সেই সময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বেশিরভাগটাই ছিল গিয়ে ফেক মামলা, অর্থাৎ ফলস কেসে তাকে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু অভিষেকের বিরুদ্ধে তো এটা নয় যে অভিষেক তো সত্যিই বলেছিল
বলেছিলেন যে ডিজে উনি শোনাবেন, উনি একবার নয় একাধিক জনসভায় এই কথা তিনি বলেছিলেন। এই কথাটা ঠিক যে নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম জড়িয়েছে বলেই না তিনি দেখে পাচ্ছেন, তিনি তো নাহলে আদালতকে তিনি তো আদালতের মারফত তিনি যা পরিষ্কার নোটিশ দিয়ে দিতে পারতেন যে আমি নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত নই, আমি কখনোই যাব না, আমি কেন যেতে যাব। তিনি তো তার কারণে তিনি জড়িত বলেই তিনি না কোনো কারণে গেছেন বা সেখানে গিয়ে সেটা খণ্ডন করবার চেষ্টা করেছেন। অন্যদিকে শ্রদ্ধার্ঘ, যেটা ডায়মন্ড হারবারে তার নিজের সংসদীয় এলাকায় শ্রদ্ধার্ঘ বয়স্কদের জন্য যে প্রকল্প, সেখান থেকেও 100 কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এবং সেখানে এফআইআর দায়ের রয়েছে। এবং আমফানের ত্রাণের দুর্নীতিতে ক্ষেত্রেও কিন্তু তিনি এবং তার এক সাঁকড়ে তার বিরুদ্ধেও কিন্তু টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। 300 কোটি টাকার সেক্ষেত্রে দুর্নীতি রয়েছে। মাটি পাচার মামলা, সেখানেও কিন্তু মাটি পাচার মামলাতেও কিন্তু তার নাম জড়িয়ে রয়েছে। শিক্ষক নিয়োগ তো আগেই আপনাদেরকে বললাম, কয়লা পাচার মামলাতেও কিন্তু অভিষেকের নাম জড়িয়ে রয়েছে। এখন দেখার আমাদের এই যে 30শে জুলাই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সেদিনকে আদালত কী নির্দেশ দেয় সেটাও যেমন দেখার, এবং এই যে অন্তর্বর্তী সময়, এই সময়ের মধ্যে অভিষেককে আবার কোনো তদন্তকারী সংস্থা, তার সে কেন্দ্রীয় হোক কিংবা রাজ্য হোক, তলব করে কিনা সেটাই কিন্তু আমাদের দেখার। আপনারাও এই বিষয়টা নজর রাখুন আর কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।